আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস পাওয়ার প্লেতে সকলকে আমন্ত্রণ। শুরুতে একটা ওয়ার্নিং দিয়ে নিয়ে আমার এই আলোচনাটা খুবই বোরিং হতে যাচ্ছে, কারণ এই আলোচনাতে সিস্টেম নিয়ে কথা আছে, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা আছে, গেম ডেভেলপমেন্ট নিয়ে কথা আছে এবং সর্বোপরি কথা আছে প্রসেস মেনটেন করা নিয়ে এবং একটা দেশের ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার নিয়ে। রাহুল দ্রাবিড় অবশেষে ইন্ডিয়াকে বিশ্বকাপ জিতিয়েছেন, কিন্তু সত্যিকারের অর্থে বিশ্বকাপ জেতানোর চাইতেও বড় কাজটা রাহুল দ্রাবিড় করেছেন যখন তিনি ইন্ডিয়ার ন্যাশনাল ক্রিকেট একাডেমি বা এনসিএর ডিরেক্টর ছিলেন। কারণ সেই সময়টাতেই তিনি ইন্ডিয়া ক্রিকেটের আগামী 50 বছরের ক্রিকেটার তৈরি হওয়ার প্রসেসটা তৈরি করে দিয়ে গেছেন। আজকে ইন্ডিয়ার পাইপলাইনে যে এত কোয়ান্টিটি নাম্বার অফ রেডি প্লেয়ার্স যারা আসছেন, এসেই সঙ্গে সঙ্গে পারফর্ম করা শুরু করছেন, প্রায় 2-3টা ইন্ডিয়ান ন্যাশনাল টিম গঠন করা যাবে এবং ইন্ডিয়ার পাইপলাইনে এত ভেরিয়াস নাম্বার অফ কোচেস, এই সব কিছুই কিন্তু রাহুল দ্রাবিড় যখন এনসিএর ডিরেক্টরশিপ পেয়েছেন তখনই তিনি এই প্রসিডিওরটা স্টার্ট করে দিয়ে গেছেন। কোন কোন জায়গায় তিনি ঠিক করেছেন? একটা ছেলে যদি ক্রিকেটকে প্রথম প্রফেশন হিসেবে নিতে চায়, যেটা আমাদের বাংলাদেশের সত্যিকার অর্থে এখনও কল্পনাই করা যায় না, ইন্ডিয়াতে সেটা কল্পনা করা যায়। সোশ্যালি, সামাজিকভাবে আপনি অনেক কিছু মেনটেন করে ক্রিকেট খেলতে পারবেন। ক্রিকেটটাকে একটা প্রথম প্রফেশন হিসেবে নিলে মোটামুটি লেভেলের ডোমেস্টিক ক্রিকেট যদি আপনি খেলেন, আর্থিকভাবে আপনি সচ্ছল হবেন এবং সেই সঙ্গে আপনার সামাজিকভাবে একটা ক্যারিয়ার গড়ে উঠবে। ইন্ডিয়াতে সেটা করা যায়। রাহুল দ্রাবিড় এনসিএ ডিরেক্টর হওয়ার পর প্রথম যে কাজটা করেছেন সেটা হচ্ছে তাদের অনূর্ধ্ব-16 এবং অনূর্ধ্ব-18 পর্যায়ের ক্রিকেটের স্ট্রাকচারটাকেই বদলে দিয়েছেন। তিনি 38টা দল গঠন করেছেন, যে 38টা দল নিজেদের মধ্যে একটা কম্পিটিশন করে। সেই কম্পিটিশন থেকে 150 জন ক্রিকেটার বাছাই করা হয়। সেই 150 জন ক্রিকেটারকে জোনাল ক্রিকেট একাডেমিতে নিয়ে আসা হয়। এটা কিন্তু প্রতি বছরের প্রক্রিয়া। 150 জন ক্রিকেটারকে 6টা গ্রুপে ভাগ করে জোনাল ক্রিকেট একাডেমিতে নিয়ে আসা হয়। এখন এই জোনাল ক্রিকেট একাডেমির কোচ যারা আছেন তারা প্রত্যেকেই আন্তর্জাতিক মানসম্পন্ন কোচ এবং দ্রাবিড় আসার পর প্রথম যে কাজটা করেছেন, শিক্ষিত প্লেয়ার তৈরি করার আগে তিনি শিক্ষিত কোচেস তৈরি করেছেন। তাদের সেই জায়গায় লেভেল 3 কোচের পরিমাণ বাড়িয়েছেন। 72 জন রঞ্জি প্লেয়ারকে দ্রাবিড় এসেই ইমিডিয়েটলি আন্তর্জাতিক মানসম্পন্ন কোচ হিসাবে তিনি তৈরি করেছেন। কোচদের বায়োমেকানিক্যালি শার্প করেছেন এবং ওই যে জোনাল ক্রিকেট একাডেমিতে 150 জন ক্রিকেটার 6টা ভাগে ভাগ হয়ে চলে যায়, এই জোনাল ক্রিকেট একাডেমিতে ওই কোচেসদের আন্ডারেই তাদের প্রশিক্ষণ কার্যক্রমটা শুরু হয় এবং রাহুল দ্রাবিড়, পারস মামরে, বিক্রম রাঠোর তারা যখন এনসিএর দায়িত্বে ছিলেন সেই সময় তারা রেগুলার ওই জোনাল ক্রিকেট একাডেমিগুলোতে ভিজিট করতেন এবং যেটা হয় যে জোনাল ক্রিকেট একাডেমির কোচেস যারা রয়েছেন, রমেশ পাওয়ার, অজয় রাত্রা, তাদের আন্ডারে এই প্লেয়ারদের সার্বক্ষণিক মনিটরিং করা হয় এবং বেশ কয়েকটা ক্রাইটেরিয়াতে ভাগ করে এই প্লেয়ারদেরকে সুপারভাইজ করা হয়। ক্রাইটেরিয়াগুলো অনেক রয়েছে, যেমন কোন প্লেয়ারের রানিং বিটুইন দ্য উইকেট ভালো, কোন প্লেয়ার বিগ হিটে ভালো, কোন প্লেয়ার পাওয়ার প্লে বোলিংয়ে ভালো, কোন প্লেয়ার ডেথ ওভার্স বোলিংয়ে ভালো, কোন প্লেয়ার খুব দ্রুত স্প্রিন্ট দিতে পারেন, কোন প্লেয়ারের এন্ডুরেন্স ভালো। এই সমস্ত প্যারামিটারে এই প্লেয়ারদেরকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সেট করা হয়। দেবরাজ রাউত, ইন্ডিয়ার বিখ্যাত অ্যানালিস্ট, তাকে রাহুল দ্রাবিড় এই জায়গাটা অ্যাসাইন করেছিলেন একটা সফটওয়্যার বানানোর জন্য, যে সফটওয়্যারে এই প্লেয়ারগুলো সার্বক্ষণিক কী করছে সেগুলো মনিটর করা হয়। একটা প্লেয়ার দিনে কী পরিমাণ প্রোটিন ইনটেক করছে, কী পরিমাণ কার্বোহাইড্রেট খাচ্ছে, সেই অনুযায়ী কী পরিমাণ রানিং করছে, কতটুকু জিম ওয়ার্কআউট করছে, এই সব কিছু সফটওয়্যারের মাধ্যমে নথিভুক্ত থাকে একদম ওই পর্যায়ের ক্রিকেট থেকে, যেটা বলছি জোনাল ক্রিকেট একাডেমিতে যখন সেই প্লেয়ারগুলো ট্রেনিং নিচ্ছে। আফটার দ্যাট এই 150 জন থেকে 50 জন ভাগ করা হয়। এই 50 জনকে 2 ভাগে ভাগ করে ন্যাশনাল ক্রিকেট একাডেমি এনসিএতে নিয়ে যাওয়া হয়। এখন যে ন্যাশনাল ক্রিকেট একাডেমির ডিরেক্টরশিপের চার্জে আছেন ভিভিএস লাক্সমান, দ্রাবিড় যখন ছিলেন তখনই এই প্রসিডিউরটা শুরু করে দিয়েছেন। ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে দ্রাবিড়, বিক্রম রাঠোর, পারস মামরে, তাদের আন্ডারে তাদের ইন্টেন্স ট্রেনিংটা গ্রহণ করা হয় এবং এই জায়গাটা রাহুল দ্রাবিড় তখন যে শুরু করেছিলেন, আজকে যে প্লেয়ারদেরকে আপনারা দেখছেন, পৃথ্বী শ থেকে শুরু করে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন কিংবা যশস্বী জয়সওয়াল, যে ব্যাচটাকে দেখছেন রবি বিষ্ণয়, প্রত্যেকে কিন্তু রাহুল দ্রাবিড় এনসিএর ডিরেক্টর হওয়ার পর এই প্রসিডিওরের মধ্যে দিয়ে বেড়ে আসা। সত্যিকার অর্থে আগামী 50 বছরের ক্রিকেটার তৈরির যে রসদের জায়গাটা, সেটা রাহুল দ্রাবিড় করেছেন। এখন আপনি আমাকে বলেন, একটা বিশ্বকাপ জেতানোর চাইতে এই কাজটা যিনি করেছেন তার এই পরিচয়টা সবার আগে হাইলাইট হওয়া উচিত। এই পরিচয়টাই সত্যিকারের অর্থে সবার আগে সবচেয়ে বড় পরিচয় হওয়া উচিত, যে রাহুল দ্রাবিড় এনসিএর ডিরেক্টর হওয়ার পর তিনি যে সিস্টেমটা, প্রসিডিওরটা চালু করে দিয়ে গেছেন, এই প্রসিডিওরটাই একটা দেশের ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচারকে পুরোপুরি বদলে দিয়েছে, একটা দেশের ক্রিকেট কাঠামোটাকে পুরোপুরি একটা ট্র্যাকে নিয়ে এসেছে এবং যে কারণে ইন্ডিয়ার ঠিক এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে বলি, আগামী 50 বছরের ক্রিকেটার তৈরির প্রক্রিয়াটা কিন্তু স্মুথ রয়েছে।
কোচেসদের ব্যাপারে বলছি, ইন্ডিয়াতে লেভেল 4 কোচিং কোর্স কমপ্লিট করা এবং ইললিগাল বোলিং অ্যাকশনের উপর পিএইচডি ডিগ্রি করা একজন কোচ রয়েছেন, যে কোচের নাম হচ্ছে আতুল গায়কোয়াড়। আমাদের দেশে তো আমরা লেভেল 3 উপর তো নাই, এমনি ওয়ার্ল্ড ওয়াইডই লেভেল 3 উপরে খুব বেশি নাই, এবং কোনো একজন কোচ পিএইচডি করেছেন, মানে একজন ক্রিকেট কোচ তিনি পিএইচডি করেছেন। এইটা আপনি চিন্তা করতে পারেন, রাহুল দ্রাবিড় আসার পর এগুলো পসিবল হয়েছে। এবং অ্যানালাইসিস বেসড কাজ করা, অ্যানালিস্টদেরকে তৈরি করা, কোচেসদের তৈরি করা, কোচেসদের অ্যানালাইসিসের সঙ্গে হ্যাবিচুয়েটেড করা, রাহুল দ্রাবিড় এই কাজটা করেছেন। যেটা বলছিলাম যে অজয় রাত্রাদেরকে তিনি ওইভাবে তৈরি করেছেন, 72 জন কোচ তৈরি করেছেন যারা একদম টপ সার্কিটে একদম ইন্টারন্যাশনাল মানসম্পন্ন কোচেস, যাদের আন্ডারে এমসিএ বা জোনাল ক্রিকেট একাডেমিগুলোতে এই প্লেয়ারগুলো প্র্যাকটিস করে বা স্কিল ট্রেনিং করে এসেছে। সো এই জায়গাগুলো আসলে খুব বেশি মাত্রায় গুরুত্ব বহন করে। এবং এ টিমের কথা যদি আমি আপনাদেরকে বলি, বাংলাদেশ 2020 সালে এ টিমের খেলার পর 2022 সালে 19 সালে, ইনফ্যাক্ট 2020 না 19-20 ওই মৌসুমের পর 2022 সালে নেক্সট তারা এ টিমের ক্রিকেট খেলেছে। 23 সালে বেশ কিছু এ টিমের খেলা হয়েছে। তবে রাহুল দ্রাবিড় ইন্ডিয়া টিমে কোচ হওয়ার আগে যখন তিনি এনসিএর ডিরেক্টর ছিলেন, তখন থেকে তিনি যে কাজটা করেছেন, প্রতি বছর অন্তত এ টিমের 4টা সিরিজ তিনি কনফার্ম করেছেন, 2টা হোম 2টা অ্যাওয়ে, অন্তত 4টা। এবং 2017 থেকে 2020 পর্যন্ত ইন্ডিয়া এ টিম যতগুলো টেস্ট ম্যাচ খেলেছে, ইন্ডিয়া এ টিম যতগুলো টেস্ট ম্যাচ খেলেছে, বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মূল দল ততগুলো টেস্ট ম্যাচ খেলে নাই। সো এই জায়গাটা কিন্তু অত্যন্ত বড় গুরুত্ব বহন করে। আপনি খেয়াল করে দেখবেন, আপনি যখন দেখবেন যে ইন্ডিয়া এবং ইংল্যান্ড, ধরেন চেন্নাইতে ইন্ডিয়া এবং ইংল্যান্ড তারা টেস্ট ম্যাচ ক্রিকেটে মুখোমুখি হয়েছে, আপনি দেখবেন পন্ডিচেরি বা যে কোনো জায়গাতে ইন্ডিয়া এ এবং ইংল্যান্ড লায়ন্স মুখোমুখি হচ্ছে। রাহুল দ্রাবিড় আসার পর সিস্টেমটা এইভাবে করেছেন যে একই সঙ্গে ইন্ডিয়া টিম খেলছে, ঠিক ওই সময় প্যারালাল সময়ই ইন্ডিয়া এ টিমের একটা পার্টিকুলার সিরিজ তিনি ওই প্রতিপক্ষের এ টিমের সঙ্গেই আয়োজন করার একটা পন্থা বা একটা পলিসি তিনি শুরু করে দিয়ে গেছেন। সো এই জায়গাটাই সত্যিকার অর্থে আপনারা অনেকেই হয়তো বা বলবেন যে ইন্ডিয়া ক্রিকেটের কথা কেন এত বলি, ইন্ডিয়া কয়টা ট্রফি জিতেছে, ট্রফি জেতা মূল বিষয় না। আমার দেশের কোনো ছেলে এখন পর্যন্ত ক্রিকেটকে প্রথম প্রফেশন হিসাবে নিতে পারে না, কারণ সামাজিকভাবে সেটার কোনো স্বীকৃতি নেই, কারণ ভরসার জায়গাটা নেই। ক্রিকেটার এই দেশে যে তৈরি হয়, সত্যিকার অর্থে এই দেশে ক্রিকেটার তৈরি হওয়ার পথটা, মানে আমরা একদম একটা কথা বলেছি, আল্লাহর উপর ছেড়ে দেয়া, একদম পুরোপুরি আল্লাহর উপর ছেড়ে দেয়। কারণ যে সিস্টেমের কথা আমি আপনাদেরকে বললাম, এই সিস্টেমের ধারের কাছের কোনো সিস্টেম বাংলাদেশে করা পসিবল হয় নাই। আমাদের এখানকার ক্রিকেট ঢাকা লিগ কেন্দ্রিক, আমাদের গেম ডেভেলপমেন্টের যে জায়গাটা হয় সেটা মোটামুটি ঠিক আছে, কিন্তু আফটার দ্যাট এইচপির কার্যক্রমের এখন কিছুটা হচ্ছে, বাট এইচপির কার্যক্রমের এরকম বালাই নেই। জেলা লিগ এই দেশে বন্ধ। ওই যে জোনাল ক্রিকেট একাডেমি, ন্যাশনাল ক্রিকেট একাডেমি এবং এই যে কোচেসদের আন্ডারে কার কাছে শিখবে, কার কাছে প্র্যাকটিস করবে, এই কোচেসরা তারাই কিন্তু দিন শেষে সবচেয়ে বড় ডিফারেন্সটা ক্রিয়েট করে দেন। সো রাহুল দ্রাবিড় আসার পর যে কাজটা করেছেন, প্রপার কোচ তৈরি করেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা। ওয়ার্ল্ড কাপ জিতেছেন, আমার কাছে মনে হয় দিস ইজ জাস্ট আইসিং অন দ্য কেক, কিন্তু মূল কাজটা রাহুল দ্রাবিড় ওয়ার্ল্ড কাপ জেতার আগেই করে এসেছেন। সেই কাজটা হচ্ছে ইন্ডিয়া ক্রিকেটের এই ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ করে দিয়েছেন। এবং টু বি ভেরি অনেস্ট, রাহুল দ্রাবিড়ের ধারাবাহিকতা একসময় হয়তো বা ভিভিএস লাক্সমানও ইন্ডিয়া টিমের কোচ হবেন, কিন্তু ভিভিএস লাক্সমান এখন যে ব্যাচটা নিয়ে এনসিএতে কাজ করছেন, এই ব্যাচটাই একটা সময় ইন্ডিয়া টিমের নেতৃত্বে বা দায়িত্বে আসবেন, যেটা রাহুল দ্রাবিড়, পারাস মামরা, বিক্রম রাঠোরদের ব্যাচটা যখন এনসিএতে ছিলেন, তারই ধারাবাহিকতা পরবর্তীতে তারা ইন্ডিয়ান টিমের কোচিং প্যানেলে এসেছেন। এবং দ্রাবিড়, পারাস মামরেদের ব্যাচটাই কিন্তু ইন্ডিয়াকে একটা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপও জিতিয়েছে, এটা ভুলে গেলেও চলবে না। পৃথ্বী শদের যে ব্যাচটা ছিল, শুভমান গিলদের যে ব্যাচটা ছিল, ইন্ডিয়া কিন্তু একবার আন্ডার-19 ওয়ার্ল্ড কাপও জিতেছে, এবং সেটা রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে। সো আলটিমেটলি ওয়ার্ল্ড কাপ জেতা, ট্রফি জেতা, সেটা মনে হয় এই ধরনের উদ্যোগের কাছে অনেক গৌণ একটা ব্যাপার, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আমি খুব বেশি প্রভাবিত হই, কিংবা একটা দেশের ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার কেমন হওয়া উচিত সেই ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গির জায়গাটা যখন রাহুল দ্রাবিড়ের এই ব্যাপারগুলো স্টাডি করেছি, তখন অনেক বেশি মাত্রায় আমার চোখ খুলে দিয়েছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, এবং একটু ঠান্ডা মাথায় মন্তব্য, মতামতটা করেন ভাই, একটু চিন্তা করে মন্তব্য, মতামত করেন। আমরা তো র্যান্ডমলি বলতে পারি যে ভাই ইন্ডিয়ার খালি প্রশংসা করছেন, কিন্তু প্রশংসাটা কেন করছি? কারণ আমারও তো ইচ্ছা হয় আমার দেশে আমি এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার দেখব, আমার দেশে আমি এই ধরনের ক্রিকেট কাঠামো দেখব, আমার দেশে আমি ঢাকা লিগের ছেলেদের মধ্যে ওই ভরসার জায়গাটা দেখব যে হ্যাঁ, তারা ক্রিকেটটাকে কন্টিনিউ করবেন। ছেলেরা যখন ঢাকা লিগ খেলতে আসে, এসে আমাকে বলে যে ভাইয়া সেমিস্টার ব্রেক দিয়ে আসছি, কিন্তু এই লিগ থেকে কি পাচ্ছি, আব্বারে গিয়ে কি জবাব দিব? ইন্ডিয়াতে ওই জায়গাটা করতে হয় না, কারণ তাদের ক্রিকেটিং সিস্টেমটাই এত সুন্দর, এত স্মুথভাবে গড়ে তোলা।
সো কমেন্ট বক্সে মন্তব্যটা যখন করবেন একটু বুঝে শুনে মন্তব্যটা করেন। থ্যাংক ইউ।